আজকে আমরা আলোচনা করব ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ টপিক নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলি। তো নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলি আমরা ম্যাথগুলো করতে গিয়ে এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্ন দেখি এবং প্রশ্নগুলো এক এক জায়গায় এক একভাবে করার ফলে আমরা আসলে সঠিক কনসেপ্টটা বুঝতে পারি না কিভাবে করতে হবে। যেমন কেউ প্রাইভেট টিউটরের কাছে করতেছে এই লব্ধি দিয়ে, কেউ করতেছে লম্ব উপাংশ উপপাদ্য দিয়ে, কেউ করতেছে আপেক্ষিক বেগ দিয়ে, কেউ শর্টকাট মনে রাখতেছে, তারপরে কেউ বিশেষ কোনো ম্যাজিক নিয়মে করতেছে। আসলে নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলো আসলে এত হাইলাইট করার কিছু নাই, এগুলো আসলে ভেক্টরের উদাহরণ, জাস্ট মানে ভেক্টরের অ্যাপ্লিকেশন। আমরা কিভাবে নদী নৌকা সম্পর্কিত ম্যাথগুলো সমাধান করবো ভেক্টরের বিভিন্ন সূত্র থেকেই বুঝতে পারবো। তো আমি খুবই সহজ নিয়মে এমনভাবে ম্যাথগুলো করানোর ট্রাই করব এবং প্রত্যেকটা কনসেপ্ট খুবই ভালো করে ব্যাখ্যা করব যাতে কোনো কিছু মনে রাখা না লাগে, কোনো স্পেশাল সূত্র যাতে মনে রাখা না লাগে। আবার অনেকে মুখস্থ করে যে ন্যূনতম দূরত্বে যাওয়ার ফর্মুলা, তারপরে ন্যূনতম সময়ে যাওয়ার ফর্মুলা, কখন কি হবে, এসব মনে রাখার দরকার পড়বে না। তো নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলি, আর আমরা প্রত্যেকটা টপিক কনসেপ্ট টাইপ ভিত্তিক এবং আলাদা আলাদা কেস ভিত্তিক চিন্তা করব। তো আমরা শুরুতে দেখি যে দুইটা ব্যাগ যদি দেখি, নদীর ব্যাগ, নৌকার ব্যাগ, আমরা নৌকার ব্যাগকে ধরবো ভি, আর স্রোতের ব্যাগকে আমরা ধরবো ইউ, এবং ইউ আর ভি এর লব্ধি ডব্লিউ। ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডব্লিউ, এটা কিন্তু ওমেগা না, এটা ডব্লিউ। ডব্লিউ কি? ইউ এবং ভি এর লব্ধি, তার মানে নৌকা এবং স্রোতের লব্ধি হচ্ছে বা লব্ধি বেগ ডব্লিউ আমরা ধরলাম কেবল। আচ্ছা, তো এখন দুইটা বেগের লব্ধি কেমন হবে একটু দেখি যে এখানে ইউ, এভাবে ইউ কাজ করতেছে, এভাবে ভি কাজ করতেছে, তাহলে তাদের লব্ধি কোথায় হবে? ধরলাম তাদের মধ্যবর্তী কোণ আলফা, ধরলাম ভি ভেক্টর ও ইউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এখন তাদের লব্ধি ঠিক এই বরাবর কাজ করবে, মাঝখান বরাবর ডব্লিউ কাজ করবে। তার মানে কি হলো? তার মানে দাঁড়াচ্ছে যে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের মাঝখান বরাবর তাদের লব্ধি কাজ করবে। এই লব্ধিটা কি? লব্ধিটা হচ্ছে যে নৌকার বেগ এবং স্রোতের বেগের সম্মিলিত যে বেগটা, ওইটাই হচ্ছে তাদের লব্ধি। এখন এই লব্ধিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা প্রথমে যে বেগ ভেক্টরের মাধ্যমে কিভাবে লব্ধি নির্ণয় করতে হবে সামান্তরিকের সূত্রের মাধ্যমে একটু উদাহরণ দেখতেছি, মানে প্রয়োগ দেখতেছি। যে যদি ইউ আর ভি যদি দুইটা ভেক্টর হয়, তাহলে তাদের লব্ধি এই ডব্লিউ আমরা কিভাবে বের করব? ডব্লিউ ইকুয়াল টু ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর। এখন তাদের লব্ধি বের করব আমরা। দেখি ডব্লিউ ইকুয়াল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, যেটা আমরা লব্ধি নির্ণয়ের ক্ষেত্রে শিখেছি যে দুইটা ভেক্টর যদি দেয়া থাকে তাহলে তাদেরকে সামান্তরিক সূত্রের মাধ্যমে প্রয়োগ করে, ঠিক এখানেও কিন্তু আমরা সামান্তরিক সূত্রের মাধ্যমে প্রয়োগ করে বের করতে পারি। এটা ইউ, এটা ভি, এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা। এখন তাদেরকে যদি সামান্তরিক কমপ্লিট করি, যে এটা হচ্ছে ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? যে ইউ ভেক্টরের সমান্তরাল ভেক্টর এখানে ইউ, আর ভি ভেক্টরের সমান্তরাল ভেক্টর ভি, এবং তাদের যে কমন কর্ণটা আছে এই কর্ণটাকে নির্দেশ করতেছে ইউ প্লাস ভি এর লব্ধি নির্দেশ করতেছে। তো আমরা এখান থেকে কিন্তু এই যে এই লব্ধিটা যদি ধরি আর, তাহলে আর এর সূত্র কি দাঁড়াচ্ছে আমাদের? যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv cos আলফা, যা আমরা সামান্তরিক সূত্র থেকে পেয়ে থাকি। এখন আমরা লব্ধির মান নির্ণয় করছি, এটা হচ্ছে মান। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের কিন্তু দিক নির্ণয় করতে হবে। দিক নির্ণয়ের জন্য আমরা ধরি যে এটা থিটা, তাহলে কি? এখানে থিটা হচ্ছে যে লব্ধি বেগ ডব্লিউ এবং তার বরাবর বা স্রোতের বেগের মধ্যবর্তী কোণ থিটা। ঠিক আছে, আমরা দুইটা জিনিস ধরছি। আলফা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যবর্তী কোণ, তার মানে হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ আলফা, আর থিটা হচ্ছে লব্ধি বেগ এবং আনুভূমিক বরাবর যে বেগ আছে যে স্রোতের বেগের মধ্যবর্তী কোণ থিটা।
এখন থিটা সমান কি হবে, এখান থেকে যদি থিটা সমান আমরা বের করি, tan থিটা সমান কি বের হচ্ছে, ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। ঠিক একইভাবে আমরা এখানে কি লিখতে পারি, যে tan থিটা সমান ইউ tan থিটা সমান ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। আমাদের এই দুইটা সূত্র মনে রাখলেই চলবে, বা এই দুইটা কিভাবে আমরা বের করতেছি এই ব্যাপারটা দেখলেই, মানে এই জিনিসটা আমরা খেয়াল রাখলেই চলবে, যে কিভাবে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করতেছি। এই ইনফরমেশনগুলো দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ প্রবলেম সলভ করব। একটু পরে আমরা এগুলো সলভ করবো। এখন আমরা দেখি যে নদীতে স্রোতও আছে এবং নৌকার ব্যাগও আছে, তখন যে নৌকা কিভাবে চলাচল করতেছে। আমরা যদি এখানে দেখি যে একটা নদী, এই নদীতে স্রোত বইতেছে, স্রোতের বেগ হচ্ছে এখানে ইউ বেগে স্রোত যাচ্ছে, এবং একটা নৌকা যদি এই পার বরাবর এভাবে রওনা দেয়, বা একটু বাঁকা করে রওনা দিল, যে পারের সাথে ধরলাম যে 30 ডিগ্রি কোণে রওনা দিল, পারের সাথে এত ডিগ্রি কোণ করে রওনা দিচ্ছে, তাহলে কি সে স্রোতের সাথেও 30 ডিগ্রি কোণে রওনা দেয়? স্রোতের সাথে যদি 30 ডিগ্রি কোণে রওনা দেয়, তাহলে সে কিভাবে যাবে? দেখো, তার রওনা দেওয়ার বেগ হচ্ছে ভি আর স্রোতের বেগ হচ্ছে ইউ। তাহলে কি সে যেভাবে রওনা দিচ্ছে ওভাবে যাবে? না, সে এই দুইটা বেগ কে মাঝি অথবা নৌকা, এই দুই বেগের লব্ধি বরাবর যাবে। তার মানে তাদের বেগ হবে, বেগের লব্ধি হবে ডব্লিউ, যা কিনা আরেকটু বেঁকে যাবে। কার দিকে ভাববে? এই যে স্রোত বরাবর একটু বেঁকে যাবে, কারণ যে পথে বা যে বেগে রওনা দেওয়ার কথা ওই বেগে কিন্তু নৌকা পরিচালিত হবে না, বা নৌকা ওই বেগে চলবে না। নৌকা চলবে এখানে লব্ধি বেগে। কাদের লব্ধি? নৌকার বেগ, মানে নৌকা রওনা দেওয়ার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বরাবর হচ্ছে নৌকা চলবে। যদি এভাবে রওনা দেয়, ভি বেগে রওনা দিচ্ছে আর এখানে ইউ বেগ আছে, তার মানে তারা পরস্পর 90 ডিগ্রিতে অবস্থান করতেছে শুরুতে। তাহলে কোন বরাবর নৌকার বেগ হবে লব্ধি বেগ? এই একদম ঠিক তাদের মাঝখান বরাবর। মানে আমি মাঝখান বলতে বুঝাচ্ছি যে ইউ আর ভি এর মাঝ বরাবর যে কোনো কোণে রওনা দিবে। এখন এখানে দিকটা কোনটা? এটা হচ্ছে দিক থিটা ধরে নিলাম, এইটা হচ্ছে দিক থিটা। আমরা এখানে ধরে নিলাম যে থিটা কোণে আনুভূমিকের সাথে থিটা কোণে, অথবা স্রোতের বেগের সাথে থিটা কোণে ডব্লিউ বেগে হচ্ছে অপর পারে রওনা দিতেছে, অপর পারে চলতেছে নৌকাটি। ঠিক একইভাবে এখানে কি হচ্ছে, ইউ বেগে এই নৌকা চলতেছে, ইউ বেগে স্রোত বইতেছে এবং ভি বেগে 90 ডিগ্রি কোণে রওনা দিল নৌকা, কিন্তু পারের সাথে থিটা ডিগ্রি কোণে ডব্লিউ বেগে হচ্ছে নৌকাটি অপর পারের দিকে যাবে। এখন আরেকটা নৌকা যদি এভাবে রওনা দেয়, তাহলে সে কিভাবে যাবে? ধরে নিলাম এখানে ইউ বেগে স্রোত বইতেছে আর নৌকা রওনা দিল ধরলাম 150 ডিগ্রি কোণে। কার সাথে? স্রোতের সাথে 150 ডিগ্রি কোণে ভি বেগে রওনা দিল। এখন তাহলে এই নৌকার লব্ধি বেগ কি হবে? নৌকার লব্ধি বেগ ঠিক এই বরাবর যাবে। দেখো, একটা জিনিস চিন্তা করো, এখানে কি কি হতে পারে। আমরা তিনটা সিনারিও আঁকি। দেখো, সে এই বরাবর স্রোতের বেগ এখানে বইতেছে ইউ বেগে, আমরা এখানে ইউ বেগে আঁকতেছি। ইউ বেগে আমরা দেখালাম যে স্রোতের বেগ বইতেছে, আর এদিকে হচ্ছে ভি বেগে। ভি বেগে হচ্ছে মাঝি নৌকা চালানোর জন্য রওনা দিল, কিন্তু তাদের লব্ধি বেগ কি কি হতে পারে একটু দেখো। যে তাদের লব্ধি বেগ দেখো এমন হতে পারে, ডব্লিউ বেগে যাচ্ছে, হইতে পারে এমন একদম খাড়া লম্ব ভাবে। এরপরে হইতে পারে যে নৌকার ব্যাগের সাথেই লব্ধি বেগটা অনেকটা আছে। দেখো, তিনটা কেস হইতে পারে। আমরা এই কেসগুলো ভিন্ন ভিন্ন ভাবে একদম সবকিছুর ইন ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকটা টাইপের স্পেশাল কেস, নর্মাল কেস, কখন কোন কেসে কেমন ম্যাথ হবে, কখন কোনটা প্রয়োজন, কখন আমরা কিভাবে বিশ্লেষণ করব যে নৌকা কিভাবে এই নদীতে চলাচল করছে, সবগুলা কেস আমরা আলাদা আলাদা ভাবে টাইপ ভিত্তিক আলোচনা করব। তো আমরা আশা করি এখন আমরা বুঝতে পারছি যে একটা নদীতে যখন নৌকা এক পার থেকে অপর পারে পৌঁছায়, তাহলে কোন বেগে
রওনা দেয় এবং কত বেগে নদীর মধ্যে পরিচালিত হয় এই নৌকাটা, ওইটা আমরা বুঝতে পারলাম যে যেই বেগে রওনা দেয় ওই বেগে কিন্তু পৌঁছায় না। ওই দুই বেগের লব্ধি, কার কার বেগের লব্ধি? স্রোতের বেগ এবং নৌকা রওনা দেওয়ার বেগের লব্ধি বেগে হচ্ছে নৌকা এই নদীতে চলাচল করতেছে। ওইটাই কিন্তু আমরা বুঝতে পারি যে নদীতে নৌকা কিভাবে চলাচল করতেছে। ঠিক তেমনি আমরা যদি একটু খেয়াল করি, এই যে আমাদের দেশে অনেক ফেরি ঘাট আছে, ঠিক আছে, যে ফেরি ঘাটে কি হয়, যে ফেরি ঘাটে হয় এমন যে এক ঘাট থেকে, ধরো এটা পদ্মা নদী, পদ্মা নদীতে হইতেছে কি যে অনেক বড়, তো তাহলে এখানে ধরো একটা ঘাট আছে ফেরি ঘাট, আর ঠিক এদিকে একটা ফেরি ঘাট আছে। এখন এই ফেরিঘাট থেকে বি ফেরিঘাটে হচ্ছে ফেরি যাবে, তাহলে সে তার কিভাবে যাইতে হবে? দেখি আমরা পথ দেখাই, এই একটা পথ, দুইটা পথ, 2 নম্বর পথ, 3 নম্বর পথ, কোন পথে রওনা দিতে হবে? ঠিক আছে, একটু চিন্তা করে দেখো কোন পথে রওনা দিলে বিতে পৌঁছাইতে পারবে। দেখো একটা জিনিস এখানে দেখো, যে সে এইভাবে রওনা দিল ভি বেগে, তাহলে কিন্তু সে যাবে এইভাবে, ঠিক আছে। ইউ বেগে দেখো অলরেডি নদীতে ইউ বেগে এখানে স্রোত বইতেছে, এখানে যদি স্রোত বইতে থাকে এবং কি তার একদম অপোজিট পারে যাইতে হবে, তাইলে তুমি একটু চিন্তা করো, সে যদি এভাবে যায়, ফেরিটা যদি এভাবে রওনা দেয় তাহলে কি যাইতে পারবে? এভাবে ভি বেগে রওনা দিলে যাইতে পারবে? এখানে ইউ বেগে হচ্ছে স্রোত বইতেছে, না যাইতে পারবে না, কারণ এই বরাবর মাঝ বরাবর হচ্ছে চলে যাবে লব্ধি বেগ। তাহলে ফেরি যদি ঠিক এভাবে যায়, অবশ্যই ব্যাগ মানতে হবে, কত একটা নির্দিষ্ট ব্যাগে যাইতে হবে, অথবা মানে একটা কোন করে যেতে, মানে তাদের মধ্যে রিলেশনশিপ থাকবে। তাই আমরা সিচুয়েশনটা বুঝে ট্রাই করি, যে ফেরি যে চালাবে, যে উনার কত ব্যাগে ফেরিকে পরিচালিত করতে হবে অথবা কোন পথে পরিচালিত করতে হবে, ওইটাই আমাদের বোঝার মেইন বিষয়। তাহলে অবশ্যই যে এই পথে যদি ফেরি ব্যাগ ভি ব্যাগে রওনা দেয়, তাইলে কি হবে? ভি আর ইউ এর লব্ধি ধরে নিলাম যে এই বরাবর যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে হচ্ছে 1 নম্বর পথে যদি ফেরি রওনা দেয় তাহলে হচ্ছে তার একদম ঠিক অপোজিটে বি বিন্দুতে বা অপর ঘাটে পৌঁছার সম্ভাবনা আছে। তো এখন আমরা প্রত্যেকটা কেস আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করব, যে কখন কি ঘটতেছে, কিভাবে ঘটতেছে এবং কেন আমরা এই প্রত্যেকটা ম্যাথ করতে পারতেছি। তো আমরা হচ্ছে ভেক্টরের খুবই সিম্পল কিছু বৈশিষ্ট্য নিয়ে হচ্ছে এখানে এই নদী নৌকার ম্যাথগুলো সলভ করব। এই ভেক্টরের উপাংশ দিয়ে আমরা সলভ করব, আবার দেখা যাবে যে আপেক্ষিক বেগ দিয়ে, আবার এই লম্ব অংশ উপপাদ্য দিয়ে আমরা সবগুলো ভাবে ট্রাই করব যে কিভাবে আমরা ইফিশিয়েন্টলি সলভ করতে পারি। এমন না যে আমাদের কোনো ফর্মুলা মনে রাখা লাগবে। তাহলে আমরা শুরু করি কেস 1। আমাদের প্রথম টাইপটা হচ্ছে যে নদীতে স্রোত নেই, ইউ এর মান 0 এবং নৌকার ব্যাগ হচ্ছে ভি, আর নদীর প্রস্থ হচ্ছে ডি। তাহলে আমরা একটু দেখি এখানে, যে এই একটা নদী আঁকলাম, এখান থেকে যে এখানের একটা বিন্দু থেকে ধরে নিলাম এটা, এবং এই একটা বিন্দু এই পারের এবং অপর পাশের ঠিক অপোজিটে একটা বিন্দু আছে বি। তো আমাদের বলে দিছে যে নদীর প্রস্থ ডি এবং নদীতে স্রোত নেই, তার মানে ইউ নাই, ইউ এর মান 0 এবং নৌকার বেগ ভি। নৌকা এখন বিভিন্ন ভাবে যাইতে পারে, আমরা ধরে নেই যে এখানে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে পারের সাথে থিটা ডিগ্রি কোণে, পারের সাথে থিটা ডিগ্রি কোণে ভি বেগে নৌকা রওনা দিল। তাহলে অপর পারে যেতে তার কত সময় লাগবে, মানে অপর পারে যেতে তার কত সময় লাগবে, কি কি লাগবে, আমরা সেই ইনফরমেশন গুলো আস্তে আস্তে বের করব। তো আমরা কোয়েশ্চেন গুলো লিখে নেই যে কি কি বের করব আমরা এখান থেকে ইনফরমেশন। এই টাইপের ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন গুলো হচ্ছে যে, আমাদের প্রশ্নটা হচ্ছে যে নদীর প্রস্থ ডি এবং ভি বেগে রওনা দিতেছে এই বিন্দু থেকে অপর পারের উদ্দেশ্যে, নদী
গতিতে কোনো স্রোত নেই, তাইলে আমরা এই সবগুলো প্রশ্ন, অপর পারে যেতে কত সময় লাগবে, পার বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, বিপরীত পারে কোথায় গিয়ে বসবে এবং প্রকৃত দূরত্ব কোথায়, এই ধরনের এই 4টা কোয়েশ্চেন আমরা এই ক্ষেত্রে সলভ করব। দেখি যে আসলে কি হয়, যে সে ভি বেগে রওনা দিচ্ছে, তার জন্য যেহেতু কোনো ধরনের আনুভূমিক বরাবর বেগ নেই, তাহলে যে বেগে রওনা দিচ্ছে ওই বেগেই যাবে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে বেগে রওনা দিচ্ছে কোনো ধরনের আনুভূমিক বরাবর কোনো এখানে কি নেই, অন্য কোনো ধরনের বেগ কাজ করতেছে না। তাইলে আমরা একটা বেগকে বা একটা ভেক্টরকে কিভাবে ভাগ করি, দেখো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যদি ভাগ করি, এক্স অক্ষ বরাবর কি আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর যদি ভাগ করি তাহলে ভি এক্স সমান কি হয়, ভি কস থিটা। আর এখানে কি হচ্ছে, উলম্ব বরাবর ভি ওয়াই ইকুয়াল টু ভি সাইন থিটা। আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে ভেক্টরের উপাংশে ভাগ করা, উপাংশে ভাগ করতে হয় কিভাবে। এখন আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করব, যে আমাদের এখানে কি বলতেছে, অপর পারে যেতে কত সময় লাগবে। আচ্ছা, আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, এখন এখানে দেখি যে সে যাচ্ছে এখানে ভি বেগে, আর এতটুকু দূরত্বটা হচ্ছে ডি, এই বরাবর বেগের উপাংশ কি, ভি এক্স সমান আনুভূমিক বরাবর ভি কস থিটা, আর এতটুকু বরাবর কি, ভি সাইন থিটা। আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে ভাগটা করলাম। এখন দেখো এই উলম্ব বরাবর উপাংশ কি আছে, ভি সাইন থিটা। এখানে ধরে নিলাম যে সমবেগে পার হচ্ছে, তো আমরা লিখতে পারি ডি সমান ভি সাইন থিটা ইনটু টি। আশা করি বুঝতে পারছো যে ভি ইকুয়াল টু ডি সাইন থিটা ইনটু টি। আনুভূমিক বরাবর কোনো, এখানে উলম্ব বরাবর আমরা দূরত্ব হিসাবের মাধ্যমে সময়টা বের করব। তাহলে টি সমান কি হবে, টি সমান হচ্ছে ডি বাই ভি সাইন থিটা। দেখো যে এখানে সাইন থিটা ভি এর উলম্ব উপাংশ, মানে ভি এর উলম্ব উপাংশ দূরত্বের সাথে আমরা ভাগ দিয়ে সময়টা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অপর পারে যেতে কত সময় লাগবে, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন থিটা। এখন দেখো পার বরাবর কত দূরত্ব অতিক্রম করতে হবে, দেখো আনুভূমিক বরাবর আসলে দেখো সে পারের এই বিন্দুতে গিয়ে পৌঁছায়, ধরলাম এটা সি একটা বিন্দু, এই যে পার বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করে, আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে ওইটাই হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর এই অতিক্রান্ত দূরত্বকে বলা হয় পার্শ্বীয় সরণ, অথবা একে বলা হয় ইংলিশে বলা হয় ড্রিফট। ড্রিফট কত হয়েছে, মানে আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে অথবা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে। এখন আমরা এটা বের করার জন্য কি আনুভূমিক বরাবর বেগের উপাংশ দেখি, যে 2 নম্বর কোশ্চেনটা যদি আমরা সলভ করি, ধরলাম আনুভূমিক বরাবর আমাদের x দূরত্ব অতিক্রম করে, তাহলে x সমান কি, x সমান হবে যে বেগের x উপাংশ ইনটু t। তাহলে এখানে কি আসতেছে যে v cos থিটা ইনটু t। তাহলে দেখো আমরা টি কিন্তু কি হয়ে গেছে, বের করে ফেলছি। তাহলে টি সমান এখানে কি হবে, দেখো ভি cos থিটা ইনটু টি ডি বাই ভি সাইন থিটা। তাহলে দেখো যে ডি ডিভাইডেড বাই, মানে ডি ইনটু cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, তাহলে কি আসতেছে ডি cot থিটা অথবা ডি বাই tan থিটা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে x সমান কি আসতেছে ডি tan থিটা, অথবা সরি x সমান আসতেছে যে ডি cos থিটা, x সমান ডি cot থিটা, আবার বলা যায় যে ডি tan থিটা। আমরা ডি এর মাধ্যমে প্রকাশ করে ফেলছি। তাহলে এখানে পার বরাবর কত দূরত্ব অতিক্রম করে, x ইকুয়াল টু ডি cot থিটা অথবা ডি ডিভাইডেড বাই tan থিটা। আচ্ছা, বিপরীত পারে কোথায় গিয়ে পৌঁছবে, দেখো বিপরীত পারে সি বিন্দুতে গিয়ে পৌঁছবে। তাহলে সি সমান এটা না, মানে কতটুকু বিপরীত পারে কোথায় গিয়ে পৌঁছবে, যে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব আমরা বের করে বলে দেবো যে ওইখানে গিয়ে পৌঁছবে, মানে সি বিন্দুতে গিয়ে পৌঁছবে, সি বিন্দুতে গিয়ে পৌঁছবে যার দূরত্ব হচ্ছে এটাই আমরা এখানে লিখে দেব। প্রকৃত দূরত্ব দেখো এর ব্যাগ হচ্ছে এই বরাবর থিটা ডিগ্রি কোণে, তাহলে তার প্রকৃত দূরত্ব আমরা বের করতে হবে। তাহলে প্রকৃত দূরত্ব আমরা বের করার জন্য কি লিখবো, যে 4 নাম্বারটা যদি লিখি প্রকৃত দূরত্ব। প্রকৃত দূরত্ব কি, দেখো আনুভূমিক বরাবর দূরত্ব, আর দেখো এখানে কি উলম্ব বরাবর দূরত্ব। উলম্ব বরাবর দূরত্ব কি, যে উলম্ব বরাবর দূরত্ব হচ্ছে
ডি আনুভূমিক বরাবর দূরত্ব হচ্ছে এক্স, আর এটা দিলে কি, এটা যে প্রকৃত দূরত্ব ধরে নিলাম এটা জেড। দেখো এটা কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি কিনা, কারণ এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাইলে এখানে আমরা জেড সমান কি লিখতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো ডি স্কোয়ার আমরা কি লিখতে পারি, ডি স্কোয়ার কি লিখতে পারি, রুট ওভার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কজ স্কোয়ার থিটা টি স্কোয়ার। তাহলে এখানে কি হইতেছে, তুমি যদি এখানে কমন নাও যে ভি স্কোয়ার টি স্কোয়ার কমন নিলে এখানে আমরা কি পাচ্ছি 1 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। তাহলে এটা সমান কি লেখা যায় vt। তাহলে প্রকৃত দূরত্ব সমান কি vt। তাহলে প্রকৃত দূরত্ব vt। এখন এখানে কিন্তু আরেকটা কাজ করে যে t এর মান আমরা লিখে দিতে পারি। তো আমরা এখানে এক কাজ করি যে v * t কত দ্বারা আমাদের আসলো d ডিভাইডেড বাই v sin থিটা। এখন দেখো এখানে কি v v কাটা চলে গেল, d ডিভাইডেড বাই sin থিটা, d ডিভাইডেড বাই এটাকে লেখা যায় d ডিভাইডেড বাই sin থিটা। আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারছো যে এখানে ভেক্টরের উপাংশ প্রয়োগ করে আমরা সলভ করলাম। প্রকৃত দূরত্ব কত আসলো, d ডিভাইডেড বাই sin থিটা। এখন থিটার উপর নির্ভর করতেছে যে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। এখন এখন আমরা এই টপিকের উপর একটা ম্যাথ সলভ করে ফেলি, তাইলে আমাদের এই টপিকটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আমাদের কোয়েশ্চেনটা বলতেছে যে নদীর প্রস্থ, একটা নদীর প্রস্থ হচ্ছে 1 কিলোমিটার এবং স্রোতহীন নদীতে একটি নৌকা 5 কিলোমিটার পার আওয়ার বেগে পাড়ের সাথে 30 ডিগ্রি কোণে বিপরীত পাড়ের উদ্দেশ্যে রওনা দিল। যদি রওনা দেয় তাহলে হচ্ছে বিপরীত পাড়ে যেতে কত সময় লাগবে এবং পাড় বরাবর দূরত্ব কত, প্রকৃত দূরত্ব কত। কিসের প্রকৃত দূরত্ব, এই যে নৌকা যেই বেগে রওনা দিয়ে বিপরীত পাড়ে পৌঁছায় ওই বরাবর দূরত্ব কত। দেখো আমরা হচ্ছে আগে ফিগার আউট করি যে কি বুঝাইতে চাচ্ছি। এখানে নদীর প্রস্থ 1 কিলোমিটার এবং স্রোতহীন নদী তার মানে u0 এবং ভি কত, ভি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, কার সাথে, পাড়ের সাথে 30 ডিগ্রি কোণে 5 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের কি বললো যে বিপরীত পাড়ে যেতে কত সময় লাগে ওটা নির্ণয় করতে হবে। তাহলে বিপরীত পাড়ে যাওয়ার জন্য আমরা কিভাবে নির্ণয় করব, দেখো যে এই বেগের উলম্ব উপাংশ যদি নেই তাহলে আমি কত পাচ্ছি, vy সমান কি v sin থিটা। তাহলে কি আসতেছে এখানে v কত 5 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি হাফ, তার মানে 5 হাফ ইকুয়াল কত 5/2 বা 2.5 মিটার কিলোমিটার পার আওয়ার। এখন আমরা উলম্ব বরাবর উপাংশ বের করে ফেলছি, তাহলে দেখি আমরা যে 1 কিলোমিটার সমান আমরা কি লিখতে পারি যে ব্যাগের উলম্ব উপাংশ 2.5 কিলোমিটার 2.5 কিলোমিটার ইনটু টি। তাহলে এখানে আসতেছে কি, এখানে আসতেছে 1 টি আসতেছে 1 ডিভাইডেড বাই 2.5 আওয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে কি হলো, কত সময় সে বিপরীত পারে পৌঁছাবে। বিপরীত পারে পৌঁছাইতে সময় লাগবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2.5 আওয়ার, 1 ডিভাইডেড বাই 2.5 আওয়ার। আমরা এখানে লিখে রাখলাম অ্যানসারটা। পার বরাবর দূরত্ব কত, দেখো এই বেগে হচ্ছে কি করলো, বিপরীত পাশে গেছে, তার মানে পার বরাবর এতটুকু দূরত্ব অতিক্রম করে ধরলাম x কিলোমিটার অতিক্রম করে, তাহলে x কিলোমিটার অতিক্রম করলে বেগের x উপাংশ ইনটু সময়। তাহলে বেগের x উপাংশ কি হবে, v cos থিটা ইনটু t। তাহলে v cos থিটা ইকুয়াল টু কত, এখানে হবে 5 cos 30 ডিগ্রি ইনটু t। কত বের হলো আমাদের, t কিন্তু অলরেডি বের হয়ে গেছে। t যদি বের হয়ে যায় তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই 2.5। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ইনটু √3/2। দেখো এটাকে আমরা একটু এই আড়াই বা 2.5 কে উল্টায় লিখি আমরা, মানে 1 ডিভাইডেড বাই, তার মানে এভাবে এখানে 2 2 কাটা গেল, 5 5 কাটা গেল, তার মানে √3 কিলোমিটার। আশা করি এটা বুঝতে পারছো যে x হচ্ছে √3 কিলোমিটার। পার বরাবর কত দূরত্ব অতিক্রম করে, √3 কিলোমিটার অতিক্রম করে। এখন হচ্ছে প্রকৃত দূরত্ব কত, দেখো প্রকৃত দূরত্ব কিন্তু এটা ধরলাম এটা d। এখন
পার বরাবর অতিক্রম করে x কিলোমিটার, আর এখানে হচ্ছে 1 কিলোমিটার। এই x সমান কত? √3 কিলোমিটার। এখন এই প্রকৃত দূরত্ব d আমরা কিভাবে হিসাব করব? d হিসাব করব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, কেননা এটা সমকোণী ত্রিভুজ গঠন হয়ে গেছে। এই x স্কয়ার প্লাস 1 স্কয়ার কত আসতেছে? √3 স্কয়ার প্লাস 1 স্কয়ার আসতেছে যে 3 প্লাস 1 কত আসলো এখানে? √4 = 2 কিলোমিটার। তাহলে প্রকৃত দূরত্ব কত বের হলো? প্রকৃত দূরত্ব বের হলো 2 কিলোমিটার। আশা করি এটা বুঝতে পারছো। একদম একদম ইজিলি আমরা এই ম্যাথটা করতে পারলাম যে প্রকৃত দূরত্ব 2 কিলোমিটার। এখন এখন এই ম্যাথটাকে একটু ইন্টারেস্টিং করি, যে ধরো এখানে কি করলো, আমরা এই সলিউশনটা মুছে ফেলি, কোশ্চেনটাকে আমরা আরেকটু ইন্টারেস্টিং করতে পারি। যেমন কিভাবে ইন্টারেস্টিং করতে পারি? দেখো, যে একটা স্রোতহীন নদীতে নৌকায় করে চোর সেম বেগে 5 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে বা পাড়ের সাথে 30 ডিগ্রি কোণে রওনা দেয়, এবং অপর পাশ থেকে, ঠিক অপর পাশ থেকে এই বি বিন্দু থেকে পুলিশ সার্টেন একটা ব্যাগে, ধরলাম ভি ব্যাগে রওনা দেওয়ার পর কি হলো, যে ওকে ওই পুলিশ হচ্ছে চোরকে ধরতে সক্ষম হয়। তাহলে পুলিশের ব্যাগ কত ছিল? পুলিশের ব্যাগ কত ছিল? দেখো, এটা আমরা খুবই সুন্দরভাবে সলভ করব। এখানে একটু চিন্তা করো, যে এ বিন্দু থেকে এই ধরলাম সি বিন্দু, এই বিন্দু যেতে যে সময় লাগছে, চোর পুলিশেরও একই সময় লাগছে যে এটা কভার করতে, বা ওইটা যেতে এত সময় লাগছে। আমরা তাহলে টাইমটা বের করে ফেলি। টাইমটা আমরা কত বের করছিলাম? 1/2.5 আওয়ার, মানে টি হচ্ছে 1/2.5 আওয়ার। তার মানে এখানে দাঁড়াইতেছে যে 2/5 আওয়ার। এত ঘন্টা পর হচ্ছে কি ধরতে পারবে। এত ঘন্টা পর যদি ধরতে পারে, তাহলে একটু দেখো এখানে পার বরাবর যে ব্যাগ, মানে এখানে যদি আমরা লিখি 5 cos 30 ডিগ্রি ইনটু, এটা আমরা বাদ দিয়ে ফেলি, যে 5 cos 30 ডিগ্রি, এটাই তো কি, এটাই হচ্ছে ধরলাম যে 5 cos 30 ডিগ্রি, এটাই আসলে ব্যাগ। চিন্তা করে দেখো, এই উপাংশ সময় যদি রওনা দেয়, বা এই উপাংশের ব্যাগের সমমানের ব্যাগে যদি পুলিশ রওনা দেয়, তাইলে তো ধরতে পারবে। কেননা এই টি ইকুয়াল টু কত আসতেছে? এই দূরত্বটা আসতেছে, তার মানে সে এই দূরত্বই অতিক্রম করবে এত সময়ের মধ্যে। তাহলে এই x সমান কত আসলো আমাদের? x সমান আসলো √3 কিলোমিটার আসে। তাহলে দেখো, আমার ব্যাগ বের করতে হবে। ধরলাম যে ব্যাগ ভি, এরপরে টি কত? 2/5 ইকুয়াল টু √3। তাহলে ভি সমান কত আসতেছে? দেখো, 5√3/2 কিলোমিটার পার আওয়ার। 5√3 মানে এত ব্যাগে হচ্ছে কে রওনা দেয়? পুলিশ রওনা দেয়। আমরা এই ম্যাথটাকে আরো অনেক ভাবে অন্যান্য পরিস্থিতিতেও দেখবো, যে নদীতে স্রোত থাকলে কি হয়, না থাকলে কি হবে, তখন কি হবে। তো আশা করি আমরা এই টাইপটা বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী টাইপে, মানে পরবর্তী কেসে চলে যাই। দেখি এখন এখন হচ্ছে যে টাইপ 1 এর ক্ষেত্রে আমরা এই কেসটা দেখি, যে ধরো এখানে ডি প্রস্থের নদী, যেখানে একদম লম্ব বরাবর, কিসের সাথে লম্ব? পাড়ের সাথে লম্ব বরাবর কি করে, যে নৌকা রওনা দিল, অপর পাশে গিয়ে পৌঁছাবে। পাড়ের সাথে এখানে u0, তাহলে আমাদের হচ্ছে অপর পারে কোথায় গিয়ে পৌঁছাবে? একদম ঠিক দেখো, এখানে কি হইতেছে, একদম ঠিক অপোজিটে গিয়ে পৌঁছাবে, যেহেতু স্রোত নাই। তার মানে এখানে স্রোতের কোনো ব্যাগের ইফেক্টই পড়বে না নৌকার ব্যাগের উপর। তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু থেকে সোজা বি বিন্দুতে গিয়ে পৌঁছাবে। এবার কত সময় লাগবে? দেখো, টি ইকুয়াল টু কি, ভি, মানে ডি বাই ভি না, ডি ইকুয়াল টু কি, ভি টি। তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে টি কি আসতেছে? টি আসতেছে ভি বাই ডি বাই ভি, মানে ডি ইকুয়াল টু ভিটি। তো আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো যে প্রকৃত দূরত্ব কি। প্রকৃত দূরত্ব হচ্ছে প্রস্থের সমান দূরত্ব, নদীর প্রস্থের সমান দূরত্বটাই হচ্ছে প্রকৃত দূরত্ব। ঠিক অপোজিট পারে গিয়ে পৌঁছবে। পার বরাবর কোনো দূরত্বই অতিক্রম করে নাই। দেখো, কোনো দূরত্বই তো সে অতিক্রম, অপোজিট পৌঁছলো, একদম উলম্ব বরাবর দূরত্ব অতিক্রম করলো।
তো আশা করি আমরা এটা বুঝতে পারলাম যে এরপরে দেখো যে নৌকা যদি এভাবে রওনা দেয়, পরবর্তী কেসে আমরা দেখি কেস 3, এইভাবে রওনা দেয় থিটা ডিগ্রি কোণে ভি বেগে, নদীতে স্রোত নাই, তখন কি এই কেস আর এই কেস প্রায় সেম না? একদম এটা ঠিক আর বিপরীত কেস না, বিপরীত না মানে প্রায় সিমিলার কেস। দেখো আমরা এটা যদি একটু সলভ করি, এভাবে যাবে, পার বরাবর দূরত্ব অতিক্রম করবে x, এমনকি দেখো এখন কি হইতেছে দিকে, এখন এখানে আনুভূমিক বরাবর হচ্ছে মাইনাস ভি কস থিটা, উলম্ব বরাবর কি ভি সাইন থিটা, তাহলে ভি সাইন থিটা ইকুয়াল টু কি আসবে, ভি সাইন থিটা টি ইকুয়াল টু ডি। যদি টি হয় টি ইকুয়াল টু কি ডি বাই ভি সাইন থিটা। এখন দেখো x সমান কি আসবে, আনুভূমিক উপাংশ ইনটু টি, তাহলে আনুভূমিক উপাংশ কত, এটা তো মান 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 ঋণাত্মক হবে না, তার মানে এখানে আমি ভি cos থিটাই লিখে দিই, তাহলে ভি cos থিটা ইনটু টি, তাহলে দেখো ভি cos থিটা টি এর মান কত, ডি ডিভাইডেড বাই ভি sin থিটা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডি cot থিটা, একইভাবে ডি ডিভাইডেড বাই tan থিটা, এটি x। এখন একইভাবে দেখো এখানে কি হইতেছে, এই থিটার মানটা আমরা যখন নির্ণয় করব, একইভাবে ওই ক্ষেত্রেও আমরা যখন থিটার মানটা নির্ণয় করতেছি, এই বরাবর ডি, এই বরাবর হচ্ছে x, আর এটা হচ্ছে থিটা, তাহলে এই বরাবর ডি, এখন এই বরাবর x, তাহলে tan থিটা সমান কি, tan থিটা সমান আসতেছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তো আমরা বুঝতে পারতেছি d সমান কি x tan থিটা। সেম একইভাবে এখানে d সমান হচ্ছে x tan থিটা, একইভাবে আমরা লিখতে পারি x সমান d বাই tan থিটা। আশা করি এটা আমরা বুঝে ফেলছি। এখন একটা ম্যাথ সলভ করি, ম্যাথ সলভ করলে আমাদের হচ্ছে এই কনসেপ্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে কোশ্চেনটা বলতেছি কি, একটু আমরা পড়ি যে কোশ্চেনটা বলতেছে দেখো যে স্রোত না থাকলে একজন লোক 4 মিনিটে 100 মিটার প্রশস্ত একটি নদী পার হয়। স্রোত না থাকলে মানে একটি নদী পার হয় এবং স্রোত থাকলে 5 মিনিটে পার হবে, তাহলে স্রোতের বেগ কত? দেখো এটা কিন্তু এত কঠিন কিছু না, আমরা একটু বুঝে ট্রাই করি। যখন স্রোত থাকে না তখন সে কি আড়াআড়ি হবে, মানে 4 মিটার পার হচ্ছে আড়াআড়ি হবে। আড়াআড়ি ভাবে যদি 4 মিটার 4 মিনিটে পার হয়, তার মানে দেখো সে এভাবে যাচ্ছে ভি। এখন স্রোতের বেগ ধরি ইউ এখানে, তো তাদের ব্যাগের মানে ভি ব্যাগে যাচ্ছে এখানে, ভি কত এখানে, ভি কত আমরা ওইটা বের করব। 4 মিনিটে যাচ্ছে এবং কি 100 মিটার প্রশস্ত একটা নদী পার হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে দেখো যে স্রোত থাকলে সে 5 মিনিটে পার হয়, আর স্রোত থাকলে হচ্ছে সে, দাঁড়াও এখন আমরা এখানে হিসাব করি, যখন স্রোত নাই তখন ব্যাগ, ধরলাম ভি, ভি সমান কি আসতেছে এখানে, ভি সমান আসতেছে দেখো নদীর প্রস্থ হচ্ছে 100 মিটার, নদীর প্রস্থ 100 মিটার, আর যখন স্রোত নাই তখন সে কত মিনিটে পার হয়, 4 মিনিটে, 4 মিনিটে পার হয়। তাহলে দেখো ভি সমান আসতেছে কি, যে ডি বাই টি, 100 মিটার ডিভাইডেড বাই কত 4 মিনিট, তার মানে এখানে আসতেছে 25 মিটার পার মিনিট, মিটার পার মিনিটে হচ্ছে পার হচ্ছে। এখন স্রোত থাকলে বেগ কত, দেখো ধরলাম ইউ, ইউ সমান কি ডি বাই টি ডট ধরলাম এখানে, তাহলে এখানে কত আসতেছে ডি, 100 মিটার ডিভাইডেড বাই 5 মিনিট, তাহলে এটা আসতেছে কত 20 মিটার পার মিনিট। তাহলে দেখো এখন এখান দিয়ে যদি সে যায়, এখানে ধরলাম যে কত বেগে যাচ্ছে 25, আর সে স্রোত থাকলে তখন যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন ইউ এদিকে, তাহলে একটা জিনিস দেখো তো, এখানে আমরা কি করলাম, সমান্তরালে ইউ নিলাম। এখন এই যে ত্রিভুজটা উৎপন্ন হইতেছে এর দিকটা একটু দেখি আমরা, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 20, এখানে হচ্ছে কি ইউ, তাহলে এখানে আমরা কি দেখতেছি, ভেক্টর বা সমকোণী ত্রিভুজ অনুযায়ী দেখতেছি ইউ স্কয়ার প্লাস 20 স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার। দেখো সমকোণী ত্রিভুজ অনুযায়ী দেখতেছি, তাহলে ইউ স্কয়ার ইকুয়াল টু 25 স্কয়ার
মাইনাস 20 স্কোয়ার, তাহলে ইউ সমান কি রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে দেখো এখানে আসতেছি কি 25 যদি হয় 25 সমান হচ্ছে 625 মাইনাস 400 225, তার মানে আসতেছে কত 15 মিটার পার মিনিট। আশা করি আমরা বুঝতে পারছি যে স্রোতের বেগ কত, যে 15 মিটার পার মিনিট। এত বেগে হচ্ছে কি যে স্রোত বইতেছে নদীতে। তো তোমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এর অ্যান্সার হচ্ছে 25 মিটার পার মিনিট। এত বেগে স্রোত বইতেছে নদীতে, মানে নদীর স্রোতের বেগটা বের করতে বলছে আমাকে। তো আশা করি এই ম্যাথে আর কোনো সমস্যা নাই, বা এই টপিকটা আমরা বুঝতে পারছি যখন নদীতে স্রোত থাকে না তখন কিভাবে আমরা হিসাব করলাম এত কিছু। তো তোমরা যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে জানাইতে পারো, বা কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করতে পারো। তা আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে এই টপিকটা সম্বন্ধে ক্লিয়ার হবে। আর নেক্সট আমরা নদী নৌকা সম্পর্কিত আরও টাইপ নিয়ে আলোচনা করব। প্রথম টাইপ আমরা শেষ করছি, এরপরে নদীতে ব্যাগ, স্রোতের ব্যাগ থাকলে কি হবে, কখন ন্যূনতম সময়ে, কখন এই ক্ষুদ্রতম দূরত্বে নদী পারাপার, সবগুলো টপিক নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাহলে আজকে আমরা নদী নৌকা সম্পর্কিত সমস্যাগুলির প্রথম টাইপটা সম্পূর্ণ কমপ্লিট করলাম, এবং দুইটা ম্যাথ সলভের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ টপিকটা বুঝতে পারলাম। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে।